হাবিব হাসাবার সামনে টেবিলের উপর মোবাইল রাখা। কল হচ্ছে। মোবাইলের ইনকামিং ও আউটগোয়িং ভয়েস অপশন অন করা। মোবাইল টেবিলে রেখে যেমন কথা বলা যাচ্ছে তেমনই কথাও শোনা যাচ্ছে। শূন্য অফিস ঘর। মাত্র হাবিব হাসাবাহ তার চেয়ারে বসে। মোবাইলে ওপার থেকে কথা ভেসে আসছে হাবিব হাসাবার বিব্রত মুখ, বিধ্বস্ত চেহারা। ফোনের ওপ্রান্ত থেকে কথা বলছেন ইহুদিবাদী বিশ্ব গোয়েন্দা সংস্থা ইরগুম জাইলিয়মের প্রধান আলেকজান্ডার জ্যাকব। সে কথা বলছে ইসরায়েলি হাইফার গোপন হেডকোয়ার্টার থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইরগুম জাইলিয়মের হেডকোয়ার্টার বন্ধ হওয়াতে হাইফাতেই তাদের গোপন হেডকোয়ার্টার খোলা হয়েছে। এখানে হেডকোয়ার্টার হওয়াতে লাভ হয়েছে। ইহুদি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদকে ব্যবহার করা কিংবা মোসাদের তাদেরকে ব্যবহার করা সহজ হয়েছে। ওপার থেকে আলেকজান্ডার জ্যাকব বলছিল, এই বিভিন বার্গম্যান কয়েকদিন আগে পর্যন্ত আন্দামানে ছিল। ভারতীয় গোয়েন্দা সূত্র থেকে এইমাত্র শুনলাম বিভিন বার্গম্যান আসলে আহমদ মুসা। এই আহমদ মুসা আমাদের মূর্তিমান জম। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জায়নবাদীদের সে উৎখাত করেছে। তার হাতে আমাদের সর্বশেষ বিপর্যয় ঘটেছে আন্দামানে। আমরা সেখানে মহাসংঘকে সহযোগিতা করেছিলাম। আমাদের শীর্ষ গোয়েন্দা কোহেনকে সে খুন করেছে এবং সেখানে আমাদের গোটা নেটওয়ার্ক তার হাতেই ধ্বংস। থাইল্যান্ডে যা ঘটেছে আহমদ মুসার জন্য তা ঘটানো খুবই স্বাভাবিক। সে অদ্ভুত কুশলী। প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে সে সবসময় সংশ্লিষ্ট দেশের আইনকে অর্থাৎ সরকারকে পক্ষে রাখতে সমর্থ হয়। এই অসাধ্য সাধন করে মার্কিন যুক্তরাষ্ট্র। তারই কৌশল ও চেষ্টায় সেখানে আমরা জায়নবাদী মানে ইহুদিবাদীরা মার্কিনীদের কাছে বন্ধু থেকে শত্রুতে পরিণত হই। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে সে আমাদের মোকাবিলায় ইহুদিদের ব্যাপক সমর্থন অর্জন করে। ইহুদিবাদীরা রাজনৈতিক সন্ত্রাসী এবং ধার্মিক ইহুদিরা তা নয়, তার এই যুক্তি মার্কিন ইহুদিরাও গলদকরণ করে। এহেন ধূর্তের সাথে লড়াইয়ে থাইল্যান্ডে আমাদের যে ক্ষতি হয়েছে তা খুব বড় নয়। সবচেয়ে অসুবিধার ব্যাপার হয়েছে থাই সরকারকে শুধু পাশে পাওয়া নয়, সেখানকার মুসলমানদের সে নির্দোষ প্রমাণ করতে পেরেছে। এই অবস্থায় থাইল্যান্ডে আমাদের প্রধান কাজ হল আহমদ মুসাকে হত্যা করা। জাবের জহিরুদ্দিন এবং তার পরিবারের লোকেরা হবে আহমদ মুসাকে বাগে পাওয়ার টোপ। সুতরাং জাবের জহিরুদ্দিনকে ধরে রাখা আমাদের জন্য অপরিহার্য। 58 জন বন্দীকে ছাড়লেও তাকে ছাড়বে না। যে কোনো ত্যাগের বিনিময়ে আমরা আহমদ মুসাকে হাতে পেতে চাই। শাহ পরিবারের লোকদের পণবন্দি করার চেষ্টা অব্যাহত রাখো। আলটিমেটাম ঘোষণার পরেই শাহ পরিবারের সদস্যদের কিডন্যাপ করার আরও একটা উদ্যোগ নিয়েছিলে, এজন্য মোবারকবাদ। তুমি ব্যর্থ হয়েছ। আমাদের আরও 6 জন লোকের জীবন গেছে, একে আমি বড় করে দেখছি না। আলেকজান্ডার জ্যাকবের কথার মাঝখানে হাবিব হাসাবাহ বলে উঠল, মাফ করবেন এক্সেলেন্সি, একটা কথা। এবার যে প্ল্যান আমরা করেছিলাম তা প্রায় অব্যর্থ ছিল, কিন্তু পরিকল্পনার মাঝপথে শাহ পরিবারের সদস্যরা অন্য কোথাও যাবার জন্য বেরিয়ে পড়ে। তখন পর্যন্ত ওখানে আমাদের জমা হয়েছিল মাত্র 6 জন। এরাই মরিয়া হয়ে ওদের কিডন্যাপের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপরও আহমদ মুসা না থাকলে তারা সফল হতো, এটা আমরা নিশ্চিত হয়েছি। বললাম তো, সে আমাদের জম, ওকেই আগে সরাতে হবে। জাবের জহিরুদ্দিন ভালো টোপ। প্রভু জিহবা আমাদের সাহায্য করুন, বলল ওপার থেকে আলেকজান্ডার জ্যাকব। এক্সিলেন্সি, মনে হচ্ছে ওরা আলটিমেটাম না মেনে জাবের জহিরুদ্দিনকে উদ্ধার করার চেষ্টা করবে, হাবিব হাসাবা বলল। আমরা এটাও চাই। উদ্ধারের চেষ্টায় তো ঝাঁপিয়ে পড়বে পুলিশ। আহমদ মুসা যদি না আসে। তুমি আহমদ মুসাকে চেনো না। পুলিশের উপর ভরসা করে বসে থাকার লোক সে নয়। পুলিশ উদ্ধারে আসবে, কিন্তু উদ্ধারের জন্য মূল ভূমিকা পালন করবে সেই, এটা দেখতেই পাবে। ওপার থেকে বলল আলেকজান্ডার জ্যাকব। ঠিক এক্সিলেন্সি, এ পর্যন্ত সব ঘটনার মধ্যে সে আছে, বলল হাবিব হাসাবা।
এই মুহূর্ত থেকে আহমদ মুসার পেছনে লোক লাগিয়ে দাও, তারা প্রতি পদে তাকে অনুসরণ করবে। সে উদ্ধার অভিযানে এসে তোমাদের দেখতে পাওয়ার আগে তোমরা যেন তাকে দেখতে পাও। এমন হলে তবেই আশা করা যায় তোমরা আহমদ মুসাকে কাবু করার সুযোগ পাবে। আলেকজান্ডার জ্যাকব বলল, ধন্যবাদ এক্সেলেন্সি, বলল হাবিব হাসাবাহ। ওয়েলকাম, ওকে, বাই। ওপার থেকে টেলিফোন রেখে দিল আলেকজান্ডার জ্যাকব। মোবাইল অফ করল হাবিব হাসাবাহ। সে বিধ্বস্ত চেহারা ছিল হাবিব হাসাবার, সেটা অনেকটাই কেটে গেছে এখন। মহাশক্তিধর আলেকজান্ডার জ্যাকব সর্বশেষ কয়েকটি বিপর্যয় ও ব্যর্থতার জন্যে তাকে খেয়ে ফেলবে এ ভয় ছিল তার। কিন্তু বিভেন বার্গম্যানে আহমদ মুসা এটা জানার পর তার বিপর্যয় ও ব্যর্থতার অপরাধ আলেকজান্ডারেরা ভুলে যায়। এখন তার বিপর্যয় ব্যর্থতাকে স্বাভাবিক বলে ধরে নিয়েছে তারা। মনে মনে দারুণ খুশি সে ধন্যবাদ দিল আহমদ মুসাকে। আহমদ মুসা অতটা যোগ্য ও ক্ষমতাধর না হলে হাবিব হাসাবার আজ অব্যাহত ব্যর্থতা ও বিপর্যয়ের জন্যে কি যে গতি হতো তা ভাবতেই গা শিউরে ওঠে। হাবিব হাসাবাহ গুনগুনিয়ে একটা গানের কলি গাইতে গাইতে কলিং বেল চাপ দিল নতুন অপারেশন প্রধানকে ডাকার জন্যে। বস আলেকজান্ডার জ্যাকবকে টেলিফোন করার আগে সবাইকে রুম থেকে বের করে দিয়েছিল নিজের নাজেহাল অবস্থাকে অন্যের কাছ থেকে আড়াল করার জন্যে। শাহবাড়ির ছাদে হেলিকপ্টার স্টার্ট নিয়েছে। হাতে একটা ব্যাগ নিয়ে আহমদ মুসা প্রস্তুত। হেলিকপ্টার স্টার্ট নেওয়ার শব্দ শুনে সে উঠে দাঁড়ায়, বলল, দাদিমা, এখন তাহলে যেতে হয়। হেলিকপ্টার স্টার্ট নিয়েছে। দাদিমা, জয়নব, জোবাইদা, ফরহাদ সবাই উঠে দাঁড়ালো। দাদি বলল, কি করব ভাই, অসুস্থ শরীর নিয়ে তুমি অনিশ্চিত ও বিপজ্জনক এক অভিযানে যাত্রা করছো। শুধু আল্লাহকে বলবো তিনি তোমাকে সম্পূর্ণ সুস্থ করুন, তোমাকে সফল করুন, তোমাকে দীর্ঘজীবী করুন, তোমার মতো হাজারো আহমদ মুসাকে সৃষ্টি করুন। তাহলে দুনিয়ায় আমাদের মতো মজলুমদের আর কোনো সমস্যা থাকবে না, বলে কান্নায় ভেঙে পড়ল দাদি। দুচোখ ছলছলে উঠেছে জয়নব জোবাইদা ও ফরহাদ ফরিদ উদ্দিনের। জয়নব জোবাইদা বলল, যদি জানতাম আপনাকে এত কষ্টের মধ্যে ফেলব তাহলে ওইভাবে চিঠি পাঠাতাম না, আপনাকে ডাকতাম না। কারো সুখের জন্য কারো মুক্তি বা নিরাপত্তার জন্য আরেকজনের এত কষ্ট হতে পারে না। জয়নব জোবাইদার কান্নারুদ্ধ কণ্ঠ। হাসল আহমদ মুসা, বলল, দুনিয়ার সব দাদি, সব মা, সব বোনেরা এমনই হয়। আমি ভাগ্যবান, এমন স্নেহ দেবার দাদি, বোন, ভাই আমার দুনিয়া জোড়া। আপনাদের এই অশ্রু আমার জন্য আশীর্বাদ, বলে সালাম দিয়ে আহমদ মুসা উঠে ছাদে হাঁটতে শুরু করল। সবাই তার পেছনে হাঁটতে শুরু করল। যেতে যেতে জনাব জোবাইদা বলল, ভাই সাহেব, আমি কি ভাবি সাহেবের সাথে কথা বলতে পারি? অবশ্যই, আমি কিছুক্ষণ আগে জোসেফাইনের সাথে কথা বলেছি, তোমার কথা সে জানে। ধন্যবাদ ভাই, বলল জনাব জোবাইদা। সিঁড়ির মুখে গিয়ে দাদি ও জনাব জোবাইদা দাঁড়ালো। আবার এক দফা সালাম বিনিময় হলো। ফরহাদ ও আহমদ মুসা উঠে গেল ছাদে। সর্বশেষ ফরহাদ উদ্দিন বিদায় জানালো আহমদ মুসাকে। আহমদ মুসা ফরহাদের পিঠ চাপড়ে সাবধানে থেকো, সতর্ক থেকো বলে হেলিকপ্টারে উঠে গেল। হেলিকপ্টার আকাশে উড়ল। আহমদ মুসাকে নিয়ে ছুটে চলল পশ্চিম দিকে। হেলিকপ্টার আহমদ মুসাকে নামিয়ে দেবে ১৬০ কিলোমিটার পশ্চিমে হাটায় শহরে। আহমদ মুসার গতিবিধি যাতে শত্রুপক্ষের কাছে গোপন থাকে, এজন্যই এই হেলিকপ্টারের ব্যবস্থা। হাটায় থেকে একটা প্রাইভেট জিপে অতঃপর আহমদ মুসাকে অগ্রসর হতে হবে পাত্তানি মালয় রোড ধরে দক্ষিণে। এই রোড পাত্তানির শেষ শহর সিডাও পর্যন্ত গেছে। সিডাও থেকে ৩০ কিলোমিটারের মধ্যে মালয়েশিয়া সীমান্ত। মালয়েশিয়া পার হয়ে তাকে পৌঁছতে হবে সীমান্ত থেকে ৪০ কিলোমিটার ভেতরে পাত্তানি মালয় সড়কের শেষ প্রান্ত সুংচাই পেতানি শহরে। এই শহর থেকে দুর্গম এলাকার মধ্যে একটা পথ চিহ্ন ধরে পূর্ব দিকে এগিয়ে মালয়েশিয়া সীমান্তে আবার তাকে ফিরে আসতে হবে। মালয়েশিয়া অতিক্রম করে তাকে পাত্তানির দুর্গম শহর বেতাঙ্গে পৌঁছতে হবে এবং এখানে তাকে অনেকগুলো কাজ সেরে ১০০ কিলোমিটার উত্তরে গোপনে কাতান টেপাঙ্গ পৌঁছার চেষ্টা করতে হবে। এ যেন দরজায় প্রবেশ না করে দরজার সামনে থেকে গোটা ঘরের ৪-৫টা ঘুরে এসে দরজায় প্রবেশ করা।
পাত্তানি শহর থেকে কাতান টেপাঙ্গ 70-80 কিলোমিটারের বেশি নয়। এই কাতান টেপাঙ্গ আসতেই তাকে 700 কিলোমিটার ঘুরতে হবে, তাও ভিন দেশের মধ্য দিয়ে। চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে সে। থাই গোয়েন্দা বিভাগও আহমাদ মুসার সাথে একমত হয়েছে। পাত্তানি শহর থেকে কাতান টেপাঙ্গ যাবার দুটি পথের বিবেচনা করে দেখা হয়েছে। জলপথে গেলে কাতান হ্রদ বা জলভূমি পর্যন্ত পৌঁছার খবর পেয়ে যাবে ব্ল্যাক ইগল। অন্যদিকে কাঁচা একটা পথ পাত্তানি থেকে কাতান টেপাঙ্গর পাশ পর্যন্ত গেছে, কিন্তু এ পথ সম্পূর্ণটা বলতে গেলে আন্ডারগ্রাউন্ডের দখলে। এ পথে পা দিলেই সে খবরও কাতান টেপাঙ্গ পৌঁছে যাবে। কিন্তু ব্ল্যাক ইগলের চোখে ফাঁকি দিয়ে কাতান টেপাঙ্গ পৌঁছতে হবে, যাতে বড় ধরনের রক্তপাত এড়ানো যায়, বাঁচানো যায় জাবের জহিরুদ্দিনকে। এ অবস্থাতেই হাটাই সুঙ্গাই রোড ধরে মালয়েশিয়ায় প্রবেশ করে সুঙ্গাই থেকে পাত্তানি সীমান্ত শহর বেতাঙ্গে গিয়ে সেখানে থেকে পেছন দিকে কাতান টেপাঙ্গ প্রবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিকল্পনা ও রুট নির্বাচন আহমাদ মুসার, এবং আহমাদ মুসাই এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করেছে। বেতাঙ্গ থেকে কাতান টেপাঙ্গর রাস্তা অজ্ঞাত, অনিশ্চিত ও দুর্গম। মালয়েশিয়ার সুঙ্গাই থেকে আসা কাঁচা রাস্তা বেতাঙ্গ হয়ে কাতান পর্বত শ্রেণীর অনেক নিচে জঙ্গলের মধ্য দিয়ে উত্তর দিকে এগিয়ে পরে পূর্ব দিকে ফিরে পাত্তানি শহর পর্যন্ত গেছে। এই রাস্তা দিয়ে কাতান টেপাঙ্গ যাওয়া যায় না। কাতান টেপাঙ্গ যাওয়ার অজ্ঞাত পথ কাতান পাহাড়ের উপর দিয়ে। জনশ্রুতি অনুসারে কাতান পাহাড়ের এই পথ থেকে এক সুড়ঙ্গ পথে কাতান টেপাঙ্গ যাওয়া যায়। কাতান পাহাড়ের এক সময়ের এই রাস্তা অব্যাহত ভূমিকম্পে নিশ্চিহ্ন হয়ে যায়। এই রাস্তার সন্ধান দিতে পারে শুধু পাহাড়ের সন্তান বলে কথিত কোহেতান বা কাতান কবির বংশের কোনো লোক। এরা এখনও পাহাড়ে বাস করে, পাহাড়ে পাহাড়েই ঘুরে বেড়ায়। বেতাঙ্গ শহরের উত্তরাংশের একটি পাহাড়ে এদের একটা স্টেশন আছে। এখানে এদের কেউ না কেউ থাকে। আহমাদ মুসাকে এই ঠিকানা খুঁজে বের করতে হবে। কোহেতান কবিদের কারো সাহায্য নিতে হবে সামনে এগোবার জন্যে। এদিকে আহমাদ মুসার এই অভিযান একেবারে অনিশ্চিত যাত্রা। বেতাঙ্গ পর্যন্ত পৌঁছে তাকে একেবারে ভাগ্য মানে আল্লাহর সাহায্যের উপর ভরসা করতে হবে। এই চিন্তার মধ্যে আহমাদ মুসা পৌঁছে গেল হাটাই শহরে। ছোট্ট হেলিকপ্টারটি তাকে পুলিশ অফিসারের একটি মাঠে নামিয়ে দিল। এখান থেকে একলা যাত্রা তার। নির্দেশিকা অনুসারে এখান থেকে বাহন জোগাড় করে তাকে হাটাই সেন্ট্রাল রোডের 9 নম্বর সরকারি গাড়ি পুলে যেতে হবে। আহমাদ মুসা মাঠ থেকে বেরিয়ে অটোরিকশা জোগাড় করে ছুটল সেন্ট্রাল রোডের দিকে। সেন্ট্রাল পুলে গিয়ে আহমাদ মুসা দেখল যেমন বলা হয়েছে ঠিক তেমনইভাবে নাম্বার 1 পার্কিং লোকেশনে একটি ল্যান্ড ক্রুজার জিপ দাঁড়িয়ে আছে। চাবি ঝুলছে গাড়ির কি হলে। আহমাদ মুসা দরজা খুলে গাড়িতে প্রবেশ করে প্রথমেই পকেট থেকে লাইটার বের করে বটমের একটি ক্ষুদ্র সাদা সুইচে চাপ দিল। সঙ্গে সঙ্গেই টপে একটা নীল আলো জ্বলে উঠল। নিশ্চিত হলো অন্তত 25 বর্গফুট এলাকার মধ্যে কোনো বিস্ফোরক নেই। আহমাদ মুসা লাইটারটি পকেটে রেখে দিল। লাইটারটি অনেক কাজের। এটি একই সঙ্গে লাইটার, ডিটেক্টর, ক্যামেরা, লেসার গান এবং রেডিও রিসিভার ট্রান্সমিটার। লাইটারটা তাকে গিফট করে থাই সহকারী গোয়েন্দা প্রধান বুরসাদ প্রজাদীপক। চাবি ঘুরিয়ে ড্যাশবোর্ডে কেবিন খুলল আহমাদ মুসা। তার নতুন পাসপোর্ট এখানেই থাকার কথা। পাসপোর্টও পেয়ে গেল। থাইল্যান্ডের এই পাসপোর্টে আহমাদ মুসার নাম লেখা হয়েছে আহমাদ মুসাই। পাসপোর্টে মালয়েশিয়ার ভিসা লাগানো রয়েছে। পাসপোর্ট পকেটে পুরে গাড়ি স্টার্ট দিল সে। গাড়ি নেমে এলো রাস্তায়। হাটায় সুঙ্গাই রোড ধরে মালয়েশিয়া বর্ডারের দিকে এগিয়ে চলল তার গাড়ি। হাতঘড়ির দিকে তাকালো সে, দেখল সকাল 10টা। আহমাদ মুসার লক্ষ্য এই হাইওয়ের শেষ প্রান্ত সুঙ্গাই পেতানি। সে 3টার মধ্যে সেখানে পৌঁছতে চায়। মাঝখানে থাই মালয়েশিয়া বর্ডারে এবং জোহরের নামাজের জন্য তাকে থামতে হবে। হাটাই শহর থেকে বেরোনোর পর হাইওয়ে ধরে তার গাড়ি তীব্র গতিতে চলতে শুরু করে। শীঘ্রই গতির কাঁটা 100 কিলোমিটার অতিক্রম করল। বেতাঙ্গ শহরের উত্তরাংশের সোগা কাতান পাহাড় খুঁজে পেয়েছে সে, কিন্তু কোহেতান কবির পরিবার নামের কোনো পরিবার খুঁজে পায়নি। পাহাড়টি খুব ছোট নয়। ঝোপ জঙ্গল, ফলবাগান, সবজি বাগান, বাজার, প্রতিষ্ঠান ইত্যাদির বাইরে কয়েক শত পরিবারের বাস এই পাহাড়ে।
আহমদ মুসা গোটা পাহাড় ঘুরে বেরিয়েছে, একে একে কোহেতান কবির পরিবার সম্পর্কে জিজ্ঞেস করেছে, কিন্তু তারা কিছুই বলতে পারেনি। ভাষা একটা সমস্যা হয়েই দাঁড়িয়েছে। স্থানীয় লোকরা অপভ্রংশ মালয়ী, অপভ্রংশ আরবি মেশানো ভাষায় কথা বলে। লিখিত ভাষা ও কথ্য ভাষার মধ্যে এত পার্থক্য যে কোনো কোনো ক্ষেত্রে কথ্য শব্দ একেবারে নতুন রূপ নিয়েছে। বেতাঙ্গে পৌঁছার পরদিন ছিল শুক্রবার। আহমদ মুসা সোগা কাতান পাহাড়ে ঘুরছিল। ঘুরতে ঘুরতে সে একটা রোড সাইডে রেস্টুরেন্ট পেয়ে চা খেতে খেতে একজন যুবকের সাথে আলাপ করছিল। আহমদ মুসা কথার এক ফাঁকে কোহেতান কবির পরিবারের কথা জিজ্ঞেস করে। সে জানায় যে এ ধরনের কোনো পরিবারের নাম সে শোনেনি। সে আরও জানায় এখানে আসল নাম অনেক ক্ষেত্রে ব্যবহারই হয় না, ডাকনামই আসল নাম হয়ে যায়। তারা যে পাহাড়ি পরিবার এ কথা আহমদ মুসাকেও জানায়। সে বলে এখানে সব পরিবারের শেকড় পাহাড়ি, কিন্তু পাহাড়কে তারা এখন ভুলেছে। অবশ্য দু একটি পরিবার আছে যাদের কাছে পাহাড়ি এখনও তাদের আবাস। এ সময় আজানের শব্দ ভেসে আসে। আহমদ মুসা ঘড়ির দিকে তাকায়, বেলা 12টা। মসজিদ এখান থেকে কত দূর? আহমদ মুসা জিজ্ঞেস করে যুবককে। এ পাহাড়েরই অল্প কিছু উত্তরে। কেন, মসজিদে যাবেন? আজ জুমার দিনের জন্য, বলে যুবকটি। আমি মুসলমান কেমন করে জানলে? জিজ্ঞেস করে আহমদ মুসা। কপালে সিজদার দাগ ছাড়াও চেহারা দেখেই আমি বুঝেছি। মুসলমানদের চেহারায় একটা পবিত্র লাবণ্য থাকে, আপনার চেহারায় তা আরও বেশি। চিনব না কেন? যুবকটি বলে। আহমদ মুসা হাসল, বলল, তুমিও কি যাবে মসজিদে? অবশ্যই যাব, না গেলে আগামী শুক্রবারে জবাবদিহি করতে হবে, বলে যুবক। জুমায় না গেলে জবাবদিহি করতে হয় কার কাছে? জিজ্ঞেস করে আহমদ মুসা। কেন, মসজিদে একজন সর্দার থাকেন, তিনি বংশের সর্দারের চেয়েও শক্তিশালী, বলে আহমদ মুসা। এলাকার মানুষদের সাপ্তাহিক দানে গড়ে ওঠা তহবিলের তিনি পরিচালক। সামাজিক বিচার ফয়সালা করেন এবং মানুষকে ইসলামী অনুশাসনের উপর থাকার ব্যাপারে তাগিদ দেন, যুবকটি বলে। তহবিল দিয়ে কি কাজ হয়? জিজ্ঞাসা আহমদ মুসার। তহবিলের কাজ মূলত 3টি। মসজিদের সাথে একটা মক্তব আছে, সেটা চালানো, এলাকার দরিদ্র লোকদের স্বাবলম্বী হওয়ার কাজে সাহায্য করা এবং দরিদ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দান করা। যুবকটি বলে, বাহ, খুব সুন্দর ব্যবস্থা তো, বলে আহমদ মুসা। একথা শুনে আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। যুবকটি উঠে দাঁড়ায়, বলে, চলুন বিদেশি ভাই। আজান শোনা গেলেও জায়গাটা খুব কাছে নয়, যেতে কিন্তু সময় লাগবে। পাহাড়ে ওঠানামা এবং অনেক বাঁক ঘুরে যেতে হবে। বেশ বড় মসজিদটি। আহমদ মুসা দেখল মেয়েরাও মসজিদে উপস্থিত। মসজিদের ডান দিকে বসেছে ছেলেরা, বাম দিকে মেয়েরা। মাঝখানে 4 ফুটের মতো উঁচু পার্টিশন কাপড়ের। খুশি হলো সে। বহু মুসলিম দেশেও যা দেখা যায় না, তাই জঙ্গলের জনপদে এসে দেখতে পেল সে। মসজিদে ঢুকে সুন্নাত নামাজ শেষ করে বসে একটা গুঞ্জন শুনতে পায়। পাশে বসেছিল সাথে আসা যুবকটি। তাকে জিজ্ঞেস করল। সে জানায়, বিদেশি ভাইয়া ইমাম সাহেব অসুস্থ, তিনি হাসপাতালে। সহকারী মৌলবী সাহেব নামাজ পড়াবার কথা ছিল, কিন্তু তিনি বাড়ি গিয়েছিলেন। আসার পথে দুর্ঘটনায় পড়ে তিনিও হাসপাতাল। এখন খুতবা পড়ার কোনো লোক নেই। জোহর পড়বে কিনা সেই আলোচনায় চলছে। শুনে আহমদ মুসা বলে, জোহর পড়ার দরকার নেই, খুতবা পড়ার কেউ না থাকলে আমিই পড়তে পারি। শুনে যুবকটি দারুণ খুশি হয়ে ওঠে। সে দ্রুত উঠে সর্দারের কাছে চলে যায় এবং তাকে বিষয়টি বলে। সর্দার স্বয়ং যুবকটির সাথে আহমদ মুসার কাছে আসে। সর্দার সত্তরর্ধ সম্পূর্ণ সফেদ কেশধারী হলেও তার স্বাস্থ্য অটুট। সে আহমদ মুসাকে স্বাগত জানিয়ে বলে, আমরা খুব খুশি হব বাবা, তুমি জুমা পড়িয়ে দিলে। এই মসজিদের 100 বছরের ইতিহাসে আজকের মতো ঘটনা ঘটেনি। আহমদ মুসা সবিনয়ে বলে, আপনাদের অনুমতি হলে আমি পড়িয়ে দেব। খুশি হয়ে উঠে সর্দার দাঁড়ায় এবং তার জায়গায় ফিরে এসে সবার উদ্দেশ্যে বলে, আলহামদুলিল্লাহ, আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। একজন মেহমান এসেছেন, তিনি জুমার নামাজ পড়াবেন। নামাজের সময় হয়ে গেছে, আমি তাকে মিম্বরে আসার অনুরোধ করছি। আহমদ মুসা উঠে গিয়ে সবাইকে সালাম দিয়ে মিম্বরে বসে। মুয়াজ্জিন খুতবার বই আহমদ মুসার হাতে দিয়ে আজান দিতে চাইলে যায়। আহমদ মুসা উঠে দাঁড়ায় খুতবা দেবার জন্যে। হাতের খুতবার বই দেয়ালের তাকে রেখে খুতবা শুরু করে দেয় আহমদ মুসা। আহমদ মুসার আরবি উচ্চারণ
অত্যন্ত মিষ্টি এবং তেলাওয়াত মর্মস্পর্শী। আহমদ মুসা হামদ, সানা এবং তেলাওয়াতের পর মালয়, আরবি ও ইংরেজি মেশানো ভাষায় তার খুতবায় দুটি বিষয় তুলে ধরে। এক, জান্নাতের পথ কঠিন কেন এবং জাহান্নামের পথ সহজ কেন। দুই, দুনিয়াতে মুসলমানরা আজ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পদানত হওয়ার মূল কারণ কি। প্রথম বিষয়ের উপর আহমদ মুসা একটা হাদিস বর্ণনা করে বলে, অনন্ত সুখের জান্নাত দুঃখ বেদনা ত্যাগ কোরবানির সাগর দিয়ে ঘেরা, অন্যদিকে অনন্ত দুঃখ ভোগের জাহান্নাম ভোগ লিপ্সার আকর্ষণ দিয়ে সাজানো। জান্নাতের চারদিকে দুঃখ ত্যাগ কোরবানির সাগর পাড়ি দিয়ে ধৈর্য ধারণ করে প্রয়োজন, লোভ সম্বরণ প্রয়োজন। অনেকেই এটা পারে না বলে তাদের জন্য জান্নাতের পথ কঠিন হয়ে যায়। আর জাহান্নামের চারদিক সাজানো ভোগ লিপ্সার আকর্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করতে পারে না। এরাই গিয়ে জাহান্নামের আগুনে পুড়ে যেমন পতঙ্গ প্রদীপের আগুনে গিয়ে আত্মহুতি দেয়। ইতিহাস থেকে নানা উপমা দৃষ্টান্ত তুলে ধরে আহমদ মুসা তার আলোচনাকে প্রাণস্পর্শী করে তোলে। দ্বিতীয় বিষয়ের আলোচনায় আহমদ মুসা বলে, ভালো কাজের আদেশ ও মন্দ কাজের প্রতিরোধের দায়িত্ব ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে পরিত্যাগ করে মুসলমানরা যখন অন্যায়, অসত্য, জুলুম, নির্যাতনের সাথে গলাগলি করে দুনিয়ায় সমৃদ্ধির সন্ধান করে, তখন নৈতিক বা আদর্শিক শক্তির বিলয় ঘটে। আদর্শিক শক্তির উপস্থিতি মুসলমানদের অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক শক্তির পতন ত্বরান্বিত করে। এভাবেই ন্যায়ের শক্তি যখন আমরা হারালাম, তখন অন্যায়ের শক্তি এসে আমাদের গ্রাস করল। আহমদ মুসার এই খুতবা এতই দরদমাখা ছিল যে মুসলিমদের অধিকাংশ অশ্রুসিক্ত হয়। নামাজ শেষ হলে প্রথমে সর্দার এসে আহমদ মুসার সাথে কোলাকুলি করে এবং দাওয়াত দেয় তার বাসায়। উল্লেখযোগ্য সবাই এসে আহমদ মুসার সাথে সালাম বিনিময় করে। কেউ কেউ দূর থেকে তাকে মুগ্ধ দৃষ্টিতে দেখে চলে যায়। আহমদ মুসা চাইছিল কোহেতান কবির পরিবারের কথা সর্দার কিংবা কাউকে জিজ্ঞেস করে, কিন্তু সেরকম সুযোগ সে পায় না। অবশেষে সে ভাবে ইতোমধ্যে কিছু না হলে দাওয়াত খেতে গিয়ে সে এ ব্যাপারে জিজ্ঞেস করবে। তৃতীয় দিনের বিকেল। আহমদ মুসা হাঁটছিল প্রশস্ত একটা উপত্যকার পথ ধরে। দুপাশেই ক্রমশ উঁচু হয়ে যাওয়া উঁচু টিলা জাতীয় পাহাড়, খুব উঁচু নয় কিন্তু প্রশস্ত। এটাই সোগা কাতান পাহাড়। আহমদ মুসা ঘুরে ফিরে এখানেই ছুটে আসে। আজও এসেছে সেভাবেই। আহমদ মুসা ধীরে ধীরে হাঁটছিল। হঠাৎ সূর্যের আলো উবে গেল। তাকালো সে আকাশের দিকে, দেখল টসটসে পানি ভরা মেঘ। এ মেঘ যে কতটা বিপজ্জনক 3 দিনে টের পেয়েছে সে। এ মেঘ মাথার উপর আসা মানে বালতি থেকে পানি ঢালার বেগে বৃষ্টি এসে ছেঁকে ধরা। আহমদ মুসা পাহাড়ের আশ্রয়ে ওঠার জন্য দৌড় দিল। অনেকখানি উঠে গেল পাহাড়ে। পাহাড় শীর্ষের শুরুতেই বড় টিলার শীর্ষে সুন্দর একটা বাড়ি। পাহাড় শীর্ষের টিলাগুলোর মধ্যে এই টিলাই সবচেয়ে বড় এবং বাড়িটাও বড় সবার চেয়ে। ঘোরাঘুরির সময় কয়েকবার দেখেছে সেই বাড়িটা। বড় বড় ফোঁটায় অঝোর ধারায় বৃষ্টি নেমে এলো। আহমদ মুসা যখন দৌড়ে বাড়িটার বারান্দায় উঠল, তখন আধা ভেজা হয়ে গেছে সে। বারান্দাটা আসলে বাড়ির গেটের সামনের স্ট্যান্ডিং স্পেস। বারান্দায় উঠে মুখ তুলতেই বড় দরজার মুখোমুখি হলো আহমদ মুসা। দরজার পাশে একটা কাঠের প্লেট দেয়ালের সাথে সেটে রাখা। এটা একটা নেম প্লেট, তাতে মালয় ভাষায় লেখা কবিলা আল কাতান। নেম প্লেটটি পড়ে আহমদ মুসা তার চোখ ফিরিয়ে আনলো দরজার দিকে, কিন্তু এই সময় দরজা আস্তে আস্তে খুলে গেল। খোলা দরজায় দাঁড়ানো এক তরুণী, পরনে পাজামা, গায়ে কামিজের উপর ওড়না, মাথায় মালয়েশীয়দের পর্দার রুমাল, ফর্সা বুদ্ধিদীপ্ত মালয়ী চেহারা। দরজা খুলেই সালাম দিয়েছে সে। তার চোখে মুখে কিছুটা বিস্ময়, কিছুটা লজ্জা, কিছুটা আনন্দ। সালাম দিয়েই তরুণীটি বলল, ভেতরে আসুন স্যার, ভিজে গেছেন। বৃষ্টির ঝাপটা বারান্দায়ও আসছে, আরও ভিজে যাবেন। পরিষ্কার ইংরেজি ভাষা, মেয়েটির কণ্ঠে। ধন্যবাদ বলে আহমদ মুসা ভেতরে ঢুকল। মেয়েটি একপাশে সরে দাঁড়ায়। ঘরটা প্রায় ফাঁকা। ঘরে ঢুকেই ডান দিকে দেয়ালের পাশে জুতা রাখার র্যাক, সামনের দেয়ালের পাশে একটা আলনা দেখতে পাই। চারদিকে দেয়ালে সাঁটা কয়েকটা হ্যাঙ্গার। ঘরের মাঝখানে কাঠের টেবিল, তার চারপাশে চেয়ার, বার্নিশ করা সুন্দর চেয়ার টেবিল। ঘরটা যে ট্রানজিট বুঝল আহমদ মুসা। জুতো ও বাড়তি কাপড় এখানে ছাড়া হয়। ভেতরে প্রবেশের আগে অনেক সময় আগন্তুককে এখানে ওয়েট করতেও হয়। আহমদ মুসা ভেতরে ঢুকলো। মেয়েটি দরজা বন্ধ করে ঘুরে দাঁড়ালো।
ঘরের বাম পাশে একটা দরজা দিকে ইঙ্গিত করে বলল, স্যার ওদিকে ড্রয়িং, চলুন। মেয়েটির চোখে মুখে একটা অন্তরঙ্গ ভাব, চেনা জানার একটা ছাপ সেখানে। বিস্মিত আহমদ মুসা বলল, মনে হচ্ছে আপনি আমাকে চেনেন, কিন্তু আমি আপনাকে কোথাও দেখেছি বলে মনে হয় না। আহমদ মুসা জুতা খুলে রেখে রাখতে রাখতে বলল। মেয়েটি কোনো জবাব না দিয়ে বলল, স্যার আপনি জ্যাকেটটাও খুলতে পারেন, ওটা বেশি ভিজে গেছে। সত্যি ভিজা জ্যাকেটে অস্বস্তি লাগছিল তার। খুশি হয়ে আহমদ মুসা জ্যাকেট খুলে দেয়ালের হ্যাঙ্গারে ঝুলালো। মেয়েটি আসুন স্যার বলে তখন হাঁটতে শুরু করেছে। মেয়েটির পেছনে পেছনে আহমদ মুসা ড্রয়িং রুমে প্রবেশ করল। বিশাল ড্রয়িং রুম, লাল কার্পেটের উপর লাল সোফা সেট সাজানো। ড্রয়িং রুমের আরেক অংশে কার্পেটের উপর পুরু ফরাস এবং সোফা সেট পাতা। স্যার আমাদের পাহাড়ি কায়দায় ফরাস ও ইংরেজি কায়দায় সোফা সেট দুই আছে। স্যার সোফা সেট আমার পছন্দ, আপনারও নিশ্চয় তাই। বসুন, একটা সোফা দেখিয়ে বলল মেয়েটি। মেয়েটির কথা বলায় কোনো আড়ষ্টতা নেই, কণ্ঠ সংযত ভদ্র, চেহারায় পাহাড়ি লজ্জার পুরু ছাপ, কিন্তু কথাগুলো স্পষ্ট খোলামেলা। বিস্মিত হলো আহমদ মুসা। সে বলল, স্যার গতকাল আপনাকে আমি মসজিদে দেখেছি, জুমার খুতবা দিয়েছিলেন, নামাজ পড়িয়েছিলেন। ইসলামকে আপনি উত্তর আধুনিক ভাষায় তুলে ধরেছেন, এমন খুতবা শুনিনি কখনো। অনেক ধন্যবাদ আপনাকে। কথা শেষ করে একটু থেমে আবার বলে উঠল, স্যার একটু বসুন, আমি দাদুকে ডাকি। বলে দৌড় দিল মেয়েটি। আহমদ মুসা আরেকবার তাকালো ড্রয়িং রুমের চারদিকে। ঐতিহ্য ও আধুনিকতায় সাজানো ঘর, সামনের দেয়ালে একটা দীর্ঘ পাহাড় শ্রেণীর দৃশ্য। কাতান পাহাড়ি হবে এটা, ভাবল সে। অন্য পাশের দেয়ালে একটি নগরীর সুন্দর দৃশ্য, নিশ্চয় এটা বেতাঙ্গ নগরী। ঘরে ঢুকলো সৌম্যদর্শন একজন বৃদ্ধ। তার দিকে চোখ পড়তে আহমদ মুসা চমকে ওঠে। এই যে মসজিদের সেই সর্দার, যে তাকে দাওয়াত করেছিল। আহমদ মুসা উঠে দাঁড়ায়। মুখ হা হয়েছিল তার সালাম দেওয়ার জন্যে, কিন্তু সর্দারের মুখে সালাম উচ্চারিত হয়েছে। সর্দার সে হ্যান্ডশেক করল আহমদ মুসার সাথে, বলল, খুব খুশি হয়েছি এভাবে তোমাকে আমার বাসায় পেয়ে। থামল মুহূর্তের জন্যে, আবার বলে উঠল, অনেক সম্মানী, অনেক জ্ঞানী, অনেক বড় কেউ তুমি, কিন্তু আমার নাতির মতো। তোমার মতোই আমার এক নাতি কি এক পাহাড় বিদ্যায় পাশ করে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াই। অতএব সেদিন তোমাকে তুমি বলেছি, আজও বলছি। অবশ্যই জনাব, আমি খুশি হব, আহমদ মুসা বলল। সর্দার আহমদ মুসাকে বসতে বলে নিজেও বসল। বসেই বলল, সর্দার আমি জামাল উদ্দিন আল কাতানি, কবিলা আল কাতানের আমি বর্তমান সর্দার। পাহাড়েই আমাদের বাড়ি, শুক্রবার সহ সপ্তাহে 2-1 দিন আমি এ বাড়িতেই থাকি। থামল সর্দার জামাল উদ্দিন। আমি আহমদ মুসা, গত পরশু পাত্তানি থেকে আমি এখানে এসেছি, বলল আহমদ মুসা। মনে মনে ভাবল, গোপন করে আর লাভ নেই, ব্ল্যাক ইগল তার পরিচয় জেনে গেছে। আর যারা আহমদ মুসাকে জানে না, তাদের কাছে আসল নকলের কোনো পার্থক্য নেই। কিন্তু তুমি তো থাইল্যান্ডের নও, তোমার আরবি ইংরেজি মালয় উচ্চারণ দেখে বুঝেছি তুমি আশেপাশের কোনো দেশেরও নও। তাহলে তোমার বাড়ি কোথায়? জিজ্ঞাসা সর্দারের। সে মেয়েটি চা নিয়ে এসে দাঁড়ায়। কথা শেষ করেই সর্দার বলে, দাও বোন দাও। মেয়েটি পাশের একটি টি টেবিলে চায়ের ট্রে রেখে 2 কাপে চা ভরে একটি সর্দার, অন্যটি আহমদ মুসার দিকে এগিয়ে দিল। সর্দার মেয়েটির দিকে ইঙ্গিত করে বলল, এ আমার নাতনি আলিয়া কাতানি, তোমার সাথেই তো আগে দেখা হয়েছে। ও কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে ভাষাতত্ত্ব বিষয়ে পড়ে। মসজিদে তোমার বক্তৃতা শুনে এবং দারুণ অভিভূত হয়। ও বলেছে ইসলামের উপর বক্তৃতা সে কুয়ালালামপুরে প্রায়ই শোনে, কিন্তু এমন বক্তৃতা নাকি সে। থামো দাদু, সাক্ষাৎ এত প্রশংসা করতে মানা। সর্দারের কথার মাঝখানে বলে উঠল আয়েশা আলিয়া কাতানি। লজ্জায় তার মুখ লাল হয়ে উঠেছে। তৃতীয় একটা কাপে চা ঢেলে নিয়ে দাদুর ওপাশের এক সোফায় গিয়ে এসে বসল। আয়েশা ঠিক বলেছে, আহমদ মুসা বলল। আমি খুব খুশি, ও বড় পণ্ডিতই হবে। বলেই সর্দার জামাল উদ্দিন কাতানি দৃষ্টি ফেরাল আহমদ মুসার দিকে, বলল, ভাই আমি তোমাকে দাওয়াত করে রেখেছি মাত্র, কিন্তু বৃষ্টি তোমাকে নিয়ে এসেছে এখানে। নিশ্চয় তুমি চীনে বাড়িতে ওঠেনি? জি না, তবে এই বাড়ি আগে দেখেছি। গত কয়েকদিন ধরে এই পাহাড়ে আমি ঘুরছি। আহমদ মুসা বলল। এই পাহাড়ে কেন? জিজ্ঞাসা জামাল উদ্দিন কাতানির। সঙ্গে সঙ্গে উত্তর দিল না আহমদ মুসা। চোখ তুলে তাকালো একবার বৃদ্ধ জামাল উদ্দিন কাতানির দিকে। তার মনে হলো তার অনুসন্ধান সম্পর্কে বলার উপযুক্ত জায়গা এটা হতে পারে। মুহূর্তকালের এই ভাবনার পর আহমদ মুসা বলল,
আমি একটা পরিবারকে খুঁজছি। একটা পরিবার? কোন পরিবার? বলল সর্দার জামাল উদ্দিন, তার চোখে মুখে কৌতূহল। আয়েশা আলিয়া কাতানিও উদ্গ্রীব হয়ে উঠেছে। কাতান পাহাড়ের একটা পরিবার, শহরের এই পাহাড়েও তাদের একটা ঠিকানা আছে। পরিবারের নাম কোহেতান কবির। নাম শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠল সর্দার জামাল উদ্দিন কাতানি। ভ্রু কুচকাল আয়েশা আলিয়া কাতানিরও। কেন খুঁজছ ওই পরিবারকে? পরিচয় আছে ওদের সাথে? বলল সর্দার জামাল উদ্দিন কাতানি, তার চোখে মুখে বিস্ময়। না, পরিচয় নেই। ওদের নাম জানি, কিছু জানি ওদের সম্পর্কে। আহমদ মুসা বলল, তুমি পাত্তানি শহর থেকে এসেছো বললে, কার কাছ থেকে শুনেছ ওদের সম্পর্কে? বলল সর্দার জামাল উদ্দিন, কিছু শুনেছি পাত্তানির শাহ পরিবারের কাছে, কিছু শুনেছি থাই গোয়েন্দা বিভাগের কাছ থেকে। আহমদ মুসা বলল, শাহ পরিবারকে তুমি চেনো? কাকে চেনো? সর্দার জামাল উদ্দিনের চোখে সন্দেহের ছায়া, তার কণ্ঠ তীক্ষ্ণ। শাহজাদি জয়নব জুবাইদাকে চিনি, তার দাদিমাকেও জানি। আহমদ মুসা বলল, ওদের সম্পর্কে আর কি জানো? বলল সর্দার জামাল উদ্দিন দ্রুত কণ্ঠে। আহমদ মুসার ঠোঁটে অস্পষ্ট একটা হাসি ফুটে উঠেছে। সে নিশ্চিত যে এই কাতানি পরিবার শাহ পরিবারকে চেনে। তাহলে এরা কি কোহেতান কবির পরিবারকেও চেনে? বলল আহমদ মুসা। শাহজাদি জয়নব জুবাইদার ভাই জাবের বঙ্গাশা জহিরুদ্দিন থাই সরকারের হাতে বন্দী ছিল। ব্ল্যাক ইগল তাকে ছিনিয়ে এনেছে থাই সরকারের কাছ থেকে। এখন সে ব্ল্যাক ইগলের হাতে বন্দী। শুধু বন্দী নয়, তার জীবন বিপন্ন। ব্ল্যাক ইগলের লোকজনকে যদি থাই সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে না ছেড়ে দেয়, তাহলে জহিরুদকে ব্ল্যাক ইগলরা হত্যা করবে। এসব বলে থামল আহমদ মুসা। বিস্ময়, উত্তেজনা, সন্দেহের ঝড় বইছে সর্দার জামিল উদ্দিনের চোখে মুখে। আয়েশা আলিয়া কাতানিও যেন বিস্ময়ে বাকরুদ্ধ। সর্দার জামাল উদ্দিনের বিস্ময় হল আহমদ মুসা এসব কি বলছে। অবশ্য সর্দার জামাল উদ্দিনরা থাই টিভি পত্রপত্রিকা থেকে জেনেছে ব্ল্যাক ইগল 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, তাদের লোককে না ছাড়লে তারা যাবে জহিরুদ্দিনকে হত্যা করবে। এটা তো থাই প্রোপাগান্ডা বলেই সর্দার জামাল উদ্দিনরা জানে। কিন্তু আহমদ মুসাও ঠিক থাই সরকারের মতোই কথা বলছে। সে থাই গোয়েন্দা কিংবা থাই এজেন্ট, কিন্তু এত ভালো লোক এই পথে কিভাবে যায়? সতর্ক হলো সর্দার জামাল উদ্দিন। বলল, ব্ল্যাক ইগলকে তোমরা কোথেকে পেলে? জাবের জহিরুদ্দিনকে তো মুক্ত করেছে মুজাহিদিন পাত্তানি মুভমেন্ট, এমপিএম, এবং জাহেদ জহিরুদ্দিন এখন এমপিএমের সাথে থেকে থাই নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছে। না জনাব, জাবের জহিরুদ্দিন ব্ল্যাক ইগলের হাতে বন্দী, আর এমপিএম এখন সশস্ত্র বা হিংসাত্মক আন্দোলনে নেই। তাদের নাম ভাঙিয়ে ব্ল্যাক ইগল ষড়যন্ত্রমূলক কাজে রত আছে। আহমদ মুসা বলল, ব্ল্যাক ইগলকে? সর্দার জামাল উদ্দিনের প্রশ্ন। আন্তর্জাতিক একটি ষড়যন্ত্রকারী সংস্থা। থাইল্যান্ডে এদের কাজ হল নিজেরা থাই পুলিশ, থাই আর্মির বিরুদ্ধে সন্ত্রাস করে তার দায় মুসলমানদের উপর চাপিয়ে দেয়া। সে কারণে থাই পুলিশরা মুসলমানদের উপর নিপীড়ন শুরু করে, আর মুসলমানরা থাই সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হয়। এভাবে থাই মুসলমানদের তারা ধ্বংস করতে চায়, বলল আহমদ মুসা। তোমার কথা যে ঠিক এবং এরা ব্ল্যাক ইগল, তার প্রমাণ কি? সর্দার জামাল উদ্দিন বলল, তার গলায় অসন্তুষ্টির সুর। আহমদ মুসা তাকালো সর্দার জামাল উদ্দিনের দিকে, বলল, আপনার কণ্ঠে কিছুটা বিরক্তি, কিছুটা অসন্তুষ্টি দেখতে পাচ্ছি। আপনি যে প্রশ্ন করেছেন তার জবাব দেব, কিন্তু আপনি যদি সত্য জানার জন্য প্রস্তুত থাকেন তাহলেই শুধু। গভীর হয়ে উঠল সর্দার জামাল উদ্দিন। বলল, তুমি আমার জানা ও বিশ্বাসের বিপরীত কথা বলছো। তবে মনে রেখো, আমার ধর্ম এবং সত্য আমার কাছে সবচেয়ে বড়। ধন্যবাদ জনাব, বলে কথা শুরু করল আহমদ মুসা।